আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব ডেভেলপমেন্ট ইকোনমিক্সের ক্যারেক্টারিস্টিক্স অফ লেস ডেভেলপ কান্ট্রিজ। এটা বলার আগে তিনটা বিষয় আমাদেরকে ক্লিয়ার হতে হবে। একটা বিষয় হচ্ছে আমরা ডেভেলপ ইকোনমিক্স বলতে কি বুঝি, আন্ডার ডেভেলপ বলতে কি বুঝি, ডেভেলপিং বলতে কি বুঝি। অনেক সময় আমরা আরেকটা পয়েন্ট বলি এলডিসি, লিস্ট ডেভেলপ ইকোনমিস বা লিস্ট ডেভেলপ কান্ট্রিজ। ডেভেলপ ইকোনমিস হচ্ছে কানাডা, ইউএসএ, যে সমস্ত কান্ট্রিগুলো অলরেডি পার ক্যাপিটা ইনকাম অনেক হাই, মাথা পিছু আয় হাই, ইনফ্রাস্ট্রাকচার সুন্দর, অনেক ভালো আকর্ষণীয় বিল্ডিং আছে, তাদের ভালো আর্থিক আয়, টেকনোলজি সব কিছুই আছে। আর সেটার বিপরীত অবস্থা হচ্ছে আন্ডার ডেভেলপড, ওকে, যেটা এখনও ডেভেলপমেন্টের স্টেজে ওইভাবে যেতে পারে নাই। আর ইন বিটুইন কিছু আছে, সেগুলো হচ্ছে ডেভেলপিং, সেটা আন্ডার ডেভেলপ থেকে ফ্লাই করে ডেভেলপের দিকে যাচ্ছে, ওকে। কিন্তু তারা হচ্ছে ডেভেলপিং মানে হচ্ছে কিন্তু একটা কন্টিনিউয়াস টেন্স, তাই না, চলমান একটা প্রসেস সে আছে, কিন্তু সে এখনও ডেভেলপ হতে পারে নাই। আমরা এশিয়ান কান্ট্রিজগুলো অনেক পিছিয়ে আছি, কিন্তু মালয়েশিয়া, তারপর হচ্ছে আপনার জাপান, হ্যাঁ, চায়না, ইভেন ইন্ডিয়া কিন্তু অনেক সুন্দর একটা টেকনোলজিক্যাল সাইডে ডেভেলপমেন্ট করে ফেলেছে। তাদের এখন অনেক বড় সফটওয়্যার ফার্ম আছে, টেকনোলজিক্যালি তারা অনেক অ্যাডভান্স। আপনারা জানেন আমেরিকার সিলিকন ভ্যালির একটা অংশ চিন্তা করা হচ্ছে ইন্ডিয়াতে, তাই না, কারণ অনেক বেশি দেশীয় ইঞ্জিনিয়ার সেখানে পাওয়া যাচ্ছে কম্পারেটিভলি লেস প্রাইসে। আচ্ছা, তো একটা দেশ ডেভেলপড হবে ইকোনমিকভাবে শক্তিশালী হলে, পার ক্যাপিটা ইনকাম ভালো থাকলে, ইনফ্রাস্ট্রাকচার সুন্দর থাকলে, টেকনোলজিক্যালি আপগ্রেডেশনে যদি সে পৌঁছে যায়। আর যদি না হয় তাহলে সে একটা আন্ডার ডেভেলপ নেচারের দিকে চলে যাবে। যদি কন্টিনিউয়াস ফর্মে চিন্তা করি তাহলে সে একটা ডেভেলপিং কান্ট্রিজ, খুব বেশি ডেভেলপড হতে পারেনি কিন্তু হওয়ার চেষ্টা করছে। এশিয়ান ইমার্জিং টাইগারদের মধ্যে মালয়েশিয়া সে দেখিয়ে দিয়েছে, তাই না, সে একটা ডেভেলপ কান্ট্রিজ লেভেলে যে। আচ্ছা, তো আমরা আজকে আলোচনা করব বৈশিষ্ট্যগুলো কি হতে পারে। তাহলে আমরা কিসের ভিত্তিতে বলবো যে সেটা লেস ডেভেলপ কান্ট্রিজ বা এলডিসি, লেস ডেভেলপ কান্ট্রিজ, অনেকে বলে লিস্ট ডেভেলপ কান্ট্রিজ, ওকে, যেটা ওরকম ডেভেলপমেন্ট এখনও করতে পারে নাই। আচ্ছা, তাহলে এক নম্বর হচ্ছে জেনারেল পভার্টি। দারিদ্র সবসময় কষাঘাত করে আটকে রাখে, দারিদ্রের একটা দুষ্টচক্র থাকে। দারিদ্র সবসময় একটা নেশনকে উপরের দিকে উঠতে দেয় না, ইনভেস্টমেন্টটা পর্যাপ্ত হয় না, দেশের গ্রোথটা পর্যাপ্ত হয় না, দেশের ডেভেলপমেন্টটা পর্যাপ্ত হয় না, মানুষ তার কাঙ্ক্ষিত লেভেলে সার্ভিস পায় না, টেকনোলজিক্যাল কোনো আপগ্রেডেশন নাই, ওখানে একটা জেনারেল পভার্টি সবসময় লেগে থাকে। ওই যে একজনকে প্রশ্ন করা হয়েছিল, তুমি কেন দরিদ্র, তুমি কেন গরিব, সে উত্তর দিয়েছিল, আমি গরিব দেখেই তো আমি গরিব, কারণ আমি গরিব দেখে আমি ভালো এডুকেশনটা পাই না, আমি গরিব দেখে একটু ভালো খেতে পারি না, আমি গরিব কৃষকের সন্তান দেখে আমি একটা ভালো কিছু এফোর্ড করে সেটা ইউজ করতে পারি না, ভালো একটা টেকনোলজি ব্যবহার করতে পারি না, আমি সমাজে এগিয়ে যেতে পারি না। তো বংশ পরম্পরা আমি গরিব হয়ে বেঁচে থাকি, গরিব হয়ে আমার জীবনটা অবসান হয়ে যাচ্ছে। সো কেউ গরিব দেশ দেখেও অনেক সময় অনেক ডেভেলপমেন্ট করতে পারে না। এবং এই জেনারেল পভার্টির মধ্যে আরও বলা হয় এই সমস্ত কান্ট্রিগুলোর মধ্যে থাকে ভিশিয়াস সাইকেল অফ পভার্টি, মানে হচ্ছে দারিদ্রের দুষ্টচক্র, যেখানে বলা হয় 2 বা 3 জেনারেশন পর্যন্ত যদি একটা দেশ, একটা জাতি দারিদ্রতার মধ্যে থাকে তাহলে সে দারিদ্রের দুষ্টচক্রের মধ্যে আছে। যেমন আমার দেশে যদি এখন যুদ্ধ বিধ্বস্ত হয়, আমার দেশে যদি পর্যাপ্ত ফ্যাসিলিটি না থাকে, আমরা যদি একটা দারিদ্রের দুষ্টচক্রের মধ্যে আটকে যাই, যেখানে আমাদের অন্ন নাই, বস্ত্র নাই, বাসস্থান নাই, মৌলিক চাহিদার পূরণ নাই, তাহলে আলটিমেটলি আমরা যদি এরকম 2 বা 3 জেনারেশন পর্যন্ত এটার ভিতরে এটার কষাঘাতে আটকে যাই, তাহলে একটা দুষ্ট চক্রের মধ্যে আমরা আটকে গেলাম না। এই জন্য এটাকে বলা হয় দারিদ্রের দুষ্টচক্র। যেমন আমি গরিব, আমার সন্তানও যদি গরিব থাকে, তার সন্তানও যদি গরিব থাকে, পর্যায়ক্রমে তার যদি ইমপ্রুভমেন্ট না হয়, এমন একটা দেশে থাকে যেখানে সে ফ্যাসিলিটি পায় না, তাকে জিজ্ঞেস করলে সে অনেকটা এরকমই বলে আমি গরিব দেখেই গরিব, তাই না। তাহলে পুরো একটা নেশনও সাফার করতে পারে দারিদ্রের দুষ্টচক্রের মধ্যে। কোনো একটা দেশে দুর্ভিক্ষ হয়ে গেল, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, এই সমস্ত জায়গায় খুব নর্মাল সিন যে দারিদ্রের দুষ্টচক্রের মধ্যে, কষাঘাতের মধ্যে কোনো একটা জাতি আটকে পড়তে পারে।
সো ভিসিয়াস সাইকেল অফ পভার্টি বলে যে দারিদ্র্যের একটা দুষ্ট চক্র আছে, 2 বা 3 জেনারেশন ধরে এই চক্রটা চলতে থাকে। তার পরবর্তীতে ইকোনমি একটু রিসেশন থেকে ভালোর দিকে যায়, মানুষ একটু টাকা পয়সা পায়, ইনভেস্টমেন্ট করার সুযোগ পায়, সেভ করার সুযোগ পায়, আদার্স বিষয়গুলো অনুষঙ্গগুলো তখন ক্লিয়ার হতে থাকে। কিন্তু জেনারেল পভার্টি হচ্ছে এটার একটা অন্যতম ক্যারেক্টারিস্টিক্স, যে লেস ডেভেলপ কান্ট্রিজ মানে হচ্ছে এটা তো ওরকম ডেভেলপ হয় নাই, লেস ডেভেলপ, সুতরাং ওখানে দারিদ্র্যের কিছু না কিছু অংশ থাকবে। এবং আপনারা দেখবেন যে ইকোনমির মধ্যে অনেকগুলো ক্লাস করা হয়, বলা হয় যে ধনাঢ্য শ্রেণী, বলা হয় যে মধ্যবর্তী একটা শ্রেণী, মিড লেভেলের, বলা হয় যে সেখানে একজন গরিব বা দরিদ্র একটা শ্রেণী। আমরা অনেক সময় মানুষকে বলি যে তৃণমূল পর্যায়ের দরিদ্র, তার মানে একদম খেতেই পায় না, হয়তো সে রাস্তায় শুয়ে আছে, তার অন্ন মিলবে কিনা সে জানে না, তার বাসস্থানটা আছে কিনা সে জানে না, সে রাস্তাতে শুয়ে থাকে, তাই না, কিছুই তার নাই, হয়তো তার ওভাবে সেন্সও নাই, অভাবের তাড়নায় সে শিক্ষা এবং চিকিৎসা নিতেও পারে না। আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা যখন শব্দগুলো আমরা আওড়াই, তখন আপনি দেখবেন যে প্রথমে আমরা বলি যে অন্ন, কেন জানেন? কারণ যে ব্যক্তি খেতে পায় না সে কিন্তু বস্ত্রের চিন্তা করে না, খেয়াল করে দেখবেন, সে একটা ছালা গায়ে দিয়ে রাস্তায় শুয়ে আছে, সেরকম বুঝতে পারে না কিছু, তার সেন্স হয়তোভাবে কাজ করতেছে না, সেন্স কাজ করলেও তো সে দারিদ্রের কাছে পরাজিত, সেটা রেডিলি জামা কিনতে পারছে না। আবার যার দেখবেন যে বাসস্থান আছে সে শিক্ষার দিকে যাবে, কিন্তু যার বাসস্থান নাই সে ওখানে শিক্ষা চায় না, সে রাস্তায় শুয়ে আছে, সে প্রাইমারি এডুকেশনটাও চাইবে না, তাই না? আবার যার শিক্ষা আছে সে কিন্তু চিকিৎসার দিকে যাবে, আর যে শিক্ষা অ্যাফোর্ড করতে পারে না সে রেডিলি চিকিৎসার দিকে যায় না। আপনি বাংলাদেশের নেচার দেখেন, বাংলাদেশের অনেক মানুষ ডাক্তারের কাছে যেতে চায় না, কেন? কারণ ডাক্তারের কাছে গেলে অনেক টেস্ট দেওয়া হবে, কিছু টাকা তার খরচ হবে, গরিব মানুষ, গরিব ফ্যামিলির ছেলে, সেটা এফোর্ড করতে পারবে না। অনেক সময় একটু জ্বর 3 দিন থাকলেও সে একটা প্যারাসিটামলকে উপশম করার জন্য চেষ্টা করতে থাকে। বা আমাদের জীবনেও তো আমরা অনেক সময় ডাক্তারের কাছে যাই না অনেক বিষয় নিয়ে, তাই না? কারণ আমরা মিডল ক্লাস ফ্যামিলি, আমরা ওটা এফোর্ড করতে পারি না অনেক সময়, রাইট? তো এই নেচারটা কিন্তু থাকবে, যে অন্য এফোর্ড করতে পারবে সে বাসস্থানের দিকে যাবে, যার অন্যই নাই সে কখনো বাসস্থানের চিন্তা করে না, যার 1 প্লেট ভাত নাই, যার কাছে 1 প্লেট ভাত স্বপ্ন, সে জানে না দুপুরে খেলে রাতে খাবার পাবে কিনা। এইভাবে যে শিক্ষা পেয়েছে সে চিকিৎসার দিকে যাবে, কিন্তু যার শিক্ষাই না সে চিকিৎসার দিকে যায় না। এই জন্য মৌলিক চাহিদা থেকে বঞ্চিত একটা নেশন হচ্ছে লেস ডেভেলপ কান্ট্রিজ। তাদের জেনারেল পভার্টি সবসময় লেগেই থাকে, কারণ তাদের মৌলিক চাহিদাগুলো তো পূরণ হচ্ছে না। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, তথ্যের অধিকার, এগুলো তো পর্যাপ্তভাবে সে পাচ্ছে না, ওই পরিপূরণটা হয় না, এই জন্য এটা সবসময় চলতে থাকে। সেকেন্ড হচ্ছে এই দেশগুলোর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এগুলো হবে লেবার ইন্টেন্সিভ, ক্যাপিটাল ইন্টেন্সিভ না। আপনাদেরকে 2টা ইন্টেন্সিভের কথা হয়তো আমি আগেও বলেছিলাম, 2 ধরনের ইন্টেন্সিটি থাকে, একটা হচ্ছে লেবার, একটা হচ্ছে ক্যাপিটাল। ওকে, লেবার ইন্টেন্সিভ কান্ট্রি হচ্ছে এমন দেশ যেখানে ওই দেশের হাতে তেমন পুঁজি নাই, টাকা পয়সা নাই, ইনভেস্টমেন্টের জন্য অত ক্যাপিটাল নাই, কিন্তু অনেক মানুষ আছে, জনসংখ্যা অনেক, সে বলবে ঠিক আছে গার্মেন্টসের কাজটা আমরা করব, কারণ এখানে জনসংখ্যা বেশি দরকার হয়। আমি চা বাগানের চাষটা করব, কারণ এখানে জনসংখ্যা বেশি দরকার হয়। আমি জেলেতে রূপান্তরিত হচ্ছি, মাইলকে মাইল আমরা সবাই জেলার মানুষ, জেলের কাজ করি, এখানে সবাই ধীবর বা ল্যান্ড অফ ফিশারম্যানের মতো আমরা কাজ করে যাচ্ছি। পদ্মা, মেঘনা, যমুনা বিধৌত দেশে আমরা অনেকেই জেলে, লেবার ইন্টেন্সিভ, কারণ আমার কাছে ওরকম অপশন নাই, ক্যাপিটাল নাই, পকেটে টাকা নাই, আমি অনেক কিছু এফোর্ড করতে পারি না। তো আমরা হচ্ছি এশিয়ান কান্ট্রিগুলো অনেক ক্ষেত্রে লেবার ইন্টেন্সিভ, যে ভিয়েতনামও কিন্তু লেবার ইন্টেন্সিভ, গার্মেন্টসের কাজগুলোর অর্ডার তারা পায়। চীনেও অনেক লেবার ইন্টেন্সিটি আছে, যদিও তারা অনেক ক্যাপিটাল ইন্টেন্সিভ করে তুলছে। আর ক্যাপিটাল ইন্টেন্সিভ হচ্ছে মানুষজন হয়তো ওরকম নাই, সংখ্যায় কম, কানাডা, ইউএসএ, কিন্তু বাইরে থেকে তারা লেবার নিয়ে আসবে, কিন্তু তারা যে কাজ করবে এটা বিনিয়োগের কাজ। হাই রকেট বানাবে, এয়ারবাস বানাবে, দামি দামি ভলভো বাস বানাবে, তারা টেকনোলজিক্যাল সাইডে ওষুধ বানাবে, এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে তাদের পদচারণা হবে। ডেভেলপ কান্ট্রিজ, তাদের হাতে অনেক ক্যাপিটাল, সো তাদের হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিটি, ক্যাপিটাল ইন্টেন্সিভ কান্ট্রিজ। আর আমরা হচ্ছি লেবার ইন্টেন্সিভ কান্ট্রিজ, অনেক লেবার। তো যেখানে লেবার ইন্টেন্সিটি বেশি থাকে সেখানে আবার লেবার সস্তা, কারণ 20টা লেবার দরকার আছে 100টা লেবার কিন্তু কম প্রাইসে আপনি পেয়ে যাবেন। আর ক্যাপিটাল যেখানে অনেক বেশি থাকে সেখানে কম্পারেটিভলি ক্যাপিটাল ইউজটা সহজ হয়।
সে যে কোনো একটা জায়গায় ইনভেস্টমেন্ট করার পরও সে এফডিআই করতে পারে। এফডিআই মানে হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। ইউনিলিভার শুধু তার দেশ বা ইউরোপকে টার্গেট করবে না, তো সে বলবে আমি বাংলাদেশেও লাক্স সাবান বিক্রি করব, হুইল পাউডার বিক্রি করব। কোক বলবে না আমি তো আমার দেশে শুধু ব্যবসা করবো না, আমি বাংলাদেশে যেও কোক সাপ্লাই দিব, কারণ তার অনেক ক্যাপিটাল, সে হিউজ ইনভেস্টমেন্ট করতে পারবে ওয়ার্ল্ড ওয়াইড, তার এফডিআইটা বেশি হবে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। তো বাংলাদেশ একটা লেবার ইন্টেন্সিভ কান্ট্রি হিসেবে তার হাতে অত ক্যাপিটাল নাই, তো যে সে পুরো দেশে একটা কোম্পানি মারায় পুরো গ্লোবাল প্রোডাক্টে সেটাকে রূপান্তরিত করবে, রেডিলি সেটা পারবে না, কারণ গরিব দেশ, অত ইনফ্রাস্ট্রাকচার নাই, অত টাকা নাই। এই তো ওরা এগ্রিকালচার সাইডটা দেখে, এগ্রিকালচার আর ক্রপের উপর নির্ভরশীল, এগ্রিকালচার হবে, কৃষি নির্ভর অর্থনীতি হিসেবে তারা পরিচিত হবে। অধিকাংশ তাদের আয়ের একটা উৎস থাকবে কৃষিজাত পণ্য রপ্তানি করে বা কৃষিজাত পণ্য থেকে। ওকে, এটা তাদের অনেক বলা যায় যে মেইন অকুপেশন মানে পেশা, এখানে তার মেইন পেশা হবে কৃষি কাজ করা। আচ্ছা, কৃষিকাজ কিন্তু লেবার ইন্টেন্সিভ, খেয়াল করে দেখলেন, ক্যাপিটাল ইন্টেন্সিভ না। আচ্ছা, তারপর হচ্ছে মিক্স অ্যান্ড ডুয়েলিস্টিক ইকোনমি। এই ইকোনমিগুলোর নেচার কেমন? যেমন আমেরিকা যদি বলেন ডেভেলপ কান্ট্রিজ বলবে যে ক্যাপিটালিস্ট নেচার, আর বাংলাদেশ হচ্ছে একটা মিক্স নেচার। এশিয়ার অনেক কান্ট্রিগুলোর মধ্যে হচ্ছে মিক্স নেচার ইকোনমি, কারণ এখানে অ্যাট দ্য সেম টাইম ক্যাপিটালিস্টদের একটা ছোঁয়া আছে, আবার গভর্নমেন্টও কিছু অ্যাডভান্টেজ থ্রো করে পাবলিককে, অনেক কিছুর একটা মিশ্রণ সেখানে আছে। ক্যাপিটালিস্ট নেচারের একটা ইকোনমির একটা বৈশিষ্ট্য হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া। এখানে একজন যদি অনেক টাকার মালিক হয়ে যায়, সে ইন্ডিভিজুয়ালি ট্যাক্স দিয়ে পার পেয়ে গেল, কোনো চিন্তা নাই। সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার ক্ষেত্রে সোশ্যালিস্টিক ইকোনমির একটা নেচার কী ছিল? কমিউনিজম টাইপের। যেমন মার্কসিজমে বলা হতো যে সাম্যের কথা, তাই না? ওরা বলতো যে কেউ খাবে না, তা হবে না, সুতরাং এমনভাবে মানুষ আয় করবে, রাষ্ট্রের হাতে সমস্ত ক্ষমতা থাকবে, রাষ্ট্র সেটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করবে যাতে সকল মানুষ আহার পায়, অন্ন পায়, বস্ত্র পায়, শিক্ষা পায়, চিকিৎসা পায়। ওকে, এটা ছিল কমিউনিজমের একটা লক্ষ্য, যে রাষ্ট্রের হাতে সম্পদ থাকবে এবং সে সম্পদ সুন্দরভাবে বণ্টিত হবে সকল স্তরের মানুষের কাছে। আর ক্যাপিটালিস্টদের নেচার হচ্ছে সে যদি এককভাবে আয় করতে পারে, সে গভর্নমেন্টকে ট্যাক্স দিলে তার সম্পদ সে নিজের মতো করে চালিত করতে পারবে। তো বাংলাদেশে আমরা এখন যে জায়গাটায় বসে আছি এডুকেশনের জন্য, এখানে অনেক ক্যাপিটালিস্ট নেচার আছে, আশপাশে আপনারা দেখতে পাচ্ছেন। আবার সমাজের খেটে খাওয়া মানুষ যাদেরকে গভর্নমেন্ট কিছু নামমাত্র ভাতা দিচ্ছে, গভর্নমেন্ট কিছু দায়িত্ব নিচ্ছে, গভর্নমেন্ট একটা হয়তো জমি ছিল একটা ঘর উঠিয়ে দিচ্ছে, এখান থেকেও কিন্তু বোঝা যায় গভর্নমেন্টের কিছু না কিছু একটা একটা থ্রোয়িং আছে, যেটার কারণে আমরা এটাকে বাংলাদেশকে ফুলি ক্যাপিটালিস্ট নেচারের কোনো ইকোনমি বলতে পারি না, বরং সেটা হচ্ছে ডুয়েলিস্টিক বা মিক্স ইকোনমি, যেখানে গভর্নমেন্টেরও ইন্টারভেনশন আছে, কোনো একটা ব্যক্তি বিশেষেরও ইন্টারভেনশন আছে। বুঝতে পারলেন? মিক্স মানে কি? মিশ্রিত, তাই না? তো ডুয়েল মানে দুইটা, তাই না? আচ্ছা, তো এরকম অনেকগুলো ইকোনমির মধ্যে আপনি পাবেন পৃথিবীতে যারা মিক্সড ইকোনমি হিসেবে কাজ করে। একটা সময় কমিউনিজম ফুল ছিল, এরকম চিন্তা করা হতো, চীনের মধ্যেও তো এরকম চিন্তা করা হয়, কমিউনিজমের কথা চিন্তা করা হয়। এই যে রাশিয়া ভেঙে গেল, তখন তো তারা কমিউনিজমের কথা চিন্তা করতো, তারা চিন্তা করতো সমস্ত সম্পত্তির মালিক হবে রাষ্ট্র, ডিস্ট্রিবিউশন করবে রাষ্ট্র, এই জাতীয় কনসেপ্ট তাদের। গভর্নমেন্ট ইন্টারভেনশন ওখানে অনেক বেশি ছিল। তারপর হচ্ছে আন্ডার ডেভেলপমেন্ট অফ ন্যাশনাল রিসোর্সেস। যে সমস্ত ন্যাশনাল রিসোর্সগুলো থাকে সেগুলো তেমন একটা কাজে লাগাতে পারে না, গ্যাস থাকে উঠাতে পারে না, বিদেশি বাবুদেরকে ডাকে, এসে বলে তোমরা গ্যাসটা উঠিয়ে দাও, দেশের মানুষের কাছে সেটা বণ্টিত হবে, তোমরাও কিছু হিস্সা পাবা। এই যে গ্যাটকো এবং নাইকো নিয়ে অনেক সমস্যা হলো না বাংলাদেশে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার আমলে? গ্যাটকোকে পারমিশন দেওয়া হলো, সে গ্যাস তুলতে এসে এত কোটি টাকার গ্যাস মিসহ্যান্ডলিং করে জ্বালিয়ে নষ্ট করে দিচ্ছে, কত হাজার কোটি টাকার গ্যাস, কারণ ওটার করা যায় নাই। বাংলাদেশের ইঞ্জিনিয়ার তো ওই লেভেলের না, বা থাকলেও তাদেরকে ওইভাবে কন্ট্রাক্ট দেওয়া হয় না নানান কারণে, এই এক্সপার্টিস নাই গ্যাস উত্তোলনের। সুতরাং দেশটা গরিব, অনেক কিছু পাওয়া গেলেও সে বাইরের মানুষকে ডেকে নিয়ে আসে এটাকে উত্তোলন করার ফ্যাসিলিটির জন্য। তখন দেখা যায় একটা অংশ ওই দেশের মানুষ ক্লেম করে বসে এটা উত্তোলন বাবদ, কারণ গ্যাসের খনি যখন আপনি পাবেন ওই পরিমাণ টাকাও থাকতে হবে গ্যাসটা উত্তোলন করার জন্য। এগুলো তো হিউজ ইনভেস্টমেন্ট। চাঁদে যে মানুষ যায় অনেকটা ওই রকম ইনভেস্টমেন্ট করতে হয়, হিউজ ইনভেস্টমেন্ট। আপনি কোনো একটা খনি পেলেই হলো না, আপনার উত্তোলন করার জন্য টেকনিক্যাল এক্সপার্টাইজ থাকতে হবে,
এক্সপিরিয়েন্স থাকতে হবে, অর্থ থাকতে হবে। এটা তো দেশীয় গভর্নমেন্টের নাই। আফ্রিকান কান্ট্রিগুলোর মধ্যে অনেক খনিজ সম্পদ পাওয়া যায়, কিন্তু পার্শ্ববর্তী দেশগুলো ওগুলোকে গ্র্যাব করার চেষ্টা করে। এখন সবসময় মনে রাখবেন, ইকোনমিক্সে দেশ দখল হয় না, এখন দখল হয় মার্কেট। কিন্তু তখনই দেশ দখল হয় যখন ওই দেশের এমন একটা জিনিস আপনি আর উঠায় নিয়ে আসতে পারতেছেন না, ওই দেশটা দখল করাটা বাধ্যতামূলক হয়ে গেছে। যেমন ইরাকে ধরেন খনিজ সম্পদ আছে, এখন আমেরিকা তাকে একটা ইস্যু দিয়ে আক্রমণ করে বসলো, খনিজ সম্পদ হচ্ছে মূল উদ্দেশ্য। আফগানিস্তানকে আক্রমণ করে বসলো, খনিজ সম্পদ হচ্ছে মূল উদ্দেশ্য। ওই দেশের মার্কেট আপনি হয়তো কম পাচ্ছেন বা বেশি পাচ্ছেন, কিছু না কিছু পাচ্ছেন, কিন্তু খনির গ্যাস তো আপনি উঠিয়ে নিয়ে আসতে পারতেছেন না, তেল তো উঠিয়ে নিয়ে আসতে পারতেছেন না। এই জন্য আপনি দেখবেন যে সমস্ত দেশগুলোতে আক্রমণ করা হয়েছে আমেরিকা কর্তৃক, দেখবেন যে অধিকাংশই হচ্ছে মুসলিম কান্ট্রি যাদেরকে আক্রমণ করা হয়েছে, এবং তারা খনিজ সম্পদে অনেক সমৃদ্ধ ছিল। ওকে, আচ্ছা, তো আমরা এগুলো ওভাবে উত্তোলন করতে পারি না, বিদেশিরা এসে কন্ট্রাক্ট নেয়, সেটাকে উত্তোলন করে। এই পয়েন্টের মাধ্যমে এই চিত্রটাকে ফুটিয়ে তোলা হয়েছে যে আন্ডার ডেভেলপমেন্ট অফ ন্যাশনাল রিসোর্সেস, তার মানে আনইউটিলাইজ ন্যাশনাল রিসোর্সেস। আমরা এটাকে ওভাবে ডেভেলপ করতে পারছি না, তাই না? আমরা যদি নিজে উত্তোলন করতে পারতাম, বিদেশিদেরকে কিছু দিতে হতো না, আমরা নিজেরাই পয়সা পেতাম, নিজেরাই আমরা এটা ডিস্ট্রিবিউট করতে পারতাম। ওই ফ্যাসিলিটি বা ওই আমাদের নাই, টেকনিক্যাল এক্সপার্টাইজ আমাদের নাই। সো আমরা এবার সাফারার, সবসময় সাফারার। তারপর হচ্ছে ডেমোগ্রাফিক নেচার। ডেমোগ্রাফিক শব্দটার অর্থ কী? ডেমোগ্রাফিক শব্দটার অর্থ হচ্ছে, আপনি ধরেন একটা জেলায় গেলেন, জেলায় চিন্তা করলেন এটা ডেমোগ্রাফিক ইস্যুটা কেমন, তখন দেখবেন যে ওখানে কতজন মানুষ বাস করে, তাদের রিলিজিয়ন কি, তারা যেখানে বাস করে 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 70, এই জনসংখ্যার মধ্যে কি কি রেঞ্জের মানুষ আছে। ওকে, আপনি দেখলেন তাদের আদার অনেক ইনফরমেশনগুলো। এই যে আপনি একটা মানুষকে নিয়ে যাচাই করলেন, সে আসলে কেমন, কতটুকু সংখ্যায় আছে, কি ধর্ম পালন করে, আদার্স ইস্যুগুলো, এগুলো হচ্ছে ইভেন তার ইনকাম কতটুকু, কিছু ইকোনমিক চিন্তা করেন, যেহেতু একটা বিজনেস বা ইকোনমিক প্ল্যাটফর্ম থেকে চিন্তা করতে হবে। এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক ইনফরমেশন। একটা মানুষ সম্পর্কে, একটা দেশের অঞ্চল সম্পর্কে কোনো একটা ইনফরমেশন নেওয়া, এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক ইনফরমেশন। এটা শুধু ইকোনমিক্সে না, বিজনেসেও প্রয়োজন। ফর এক্সাম্পল, আপনি একটা প্রোডাক্ট পুশ করতে চাচ্ছেন, প্রোডাক্টটা হচ্ছে ফর এক্সাম্পল টুপি বা আতর। আপনি এমন একটা দেশের অঞ্চলের অংশের কাছে এটা বিক্রি করতে গেলেন যারা সংখ্যাগরিষ্ঠ মুসলিম নয়, আপনি সেখানে ওই রেসপন্স পাবেন না, তাই না? বা আপনি এমন একটা কিছু বিক্রি করতে চাচ্ছেন যেটা অ্যারিস্টোক্র্যাট বা সমাজের এমন একটা লেভেলের মানুষ কিনবে যাদের পার ক্যাপিটা ইনকাম অনেক হাই, যেমন BMW কার, ভোক্সওয়াগন, এগুলো আপনি গুলশান বনানী অ্যাটলিস্ট ঢাকায় মার্কেট পেলেও চিটাগং বা এরপর থেকে যত নিচে যাবেন আপনি ওরকম ওই অর্থে আর মার্কেট পাবেন না। ওকে, কারণ এটা ইকোনমিক ক্লাস থেকে ক্লাস্টার্ড হয়ে গেছে। সুতরাং আপনাকে একটা অ্যানালাইসিস করতে হবে ওইখানকার মানুষের ডেমোগ্রাফিক ইস্যুটা কেমন। আপনি যদি কোনো অন্ধের এলাকায় আয়না বিক্রি করতে চান, ওরকম সাড়া পাবেন না, কারণ অন্ধ তো দেখতে পায় না, সে আপনার আয়না খরিদ করবে কিভাবে, তার কাছে এটার কোনো অর্থ নাই, তাই না? কিন্তু যে সমস্ত মানুষজন শৌখিন, তাদের কাছে আপনি একটা আয়নাও বিক্রি করতে পারবেন, একটা কম বা চিরুনিও বিক্রি করতে পারবেন, তাই না? কিছু কসমেটিক আইটেম বিক্রি করতে পারবেন। এটা হচ্ছে নর্মাল ফিনোমিনা, মানুষ যেটাকে ভেবে নেয় যে বিজনেস করা সম্ভব। অনেক স্কুল কলেজ যেখানে থাকে সেখানে দেখবেন ফটোকপির মেশিন থাকে, নোট বিক্রয়ের আলয় থাকে, সেখানে অনেক কোচিং বাণিজ্য থাকে, কোচিং সেন্টার থাকে, আশপাশে দেখবেন যে একাডেমিক একটা এনভায়রনমেন্ট গড়ে ওঠে। আপনি যখন কোন একটা ঘাট পার হবেন বাংলাদেশের, দেখবেন যে ঘাটের চারপাশকে ঘিরে কিছু ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে। এটা মন্দ কিছু নয়। ইটালির ভেনিস নগরে শত শত বছর আগেও মানুষজন বিজনেস করতো, ডকুমেন্টেশনে কাজ করতো। ইটালি ভেনিস নগরের ঘাটে দেখবেন ওখানে অনেক চায়ের দোকান, অনেক ধরনের ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে। কেন? কারণ একটা ফিনোমিনা তৈরি হলে আশপাশে বিজনেসটা গড়ে ওঠে। কোন একটা জায়গায় যদি একটা বড় স্টেডিয়াম গড়ে ওঠে এবং একটা বিশ্বকাপের আয়োজন হয়, আশপাশে দেখবেন যে টার্গেট করে কিছু হোটেলও গড়ে উঠেছে। কারণ একটা ফিনোমিনা আর একটা ফিনোমিনাকে ট্রিগার করে সব সময়। একটা ঘটনাকে ট্রিগার করে এবং আশপাশের বিজনেসটা গড়ে ওঠে।
তো ডেমোগ্রাফিক নেচারের বিষয়টা অনেক স্ট্রং। কে কোন ডেমোগ্রাফির মানুষ? এখন আপনি ধরেন একটা সার্ভিস অফার করতে চাচ্ছেন, এমন একটা জায়গায় আপনি সার্ভিসটা অফার করলেন যেখানকার মানুষের পার ক্যাপিটা ইনকাম কম, সে সহজে সেটা এফোর্ড করতে পারবে না। কিন্তু যার পার ক্যাপিটা ইনকাম ভালো সে সেটা সহজে এফোর্ড করতে পারবে, তাই না? আপনি অনেক সময় টিউশনি করেন না? টিউশনি আপনি গুলশান, বনানী, বাড়িধারা বা শহর একটা যেখানে মানুষের পার ক্যাপিটা ইনকাম হাই, ওখানে একটা টিউশনি অফার করলে একটা ভালো রেট পাওয়ার সম্ভাবনা। কিন্তু যদি আপনি রংপুরের কোন নীলফামারী বা লালমনিরহাটের প্রত্যন্ত কোনো অঞ্চলের একটা গ্রামের কৃষকের ছেলেকে পড়ান, আপনার হয়তো পারিশ্রমিক নিতেও কষ্ট হবে, আপনার নিজের কাছে খারাপ লাগবে, ছেলেটা আমাকে কোত্থেকে টাকা দিবে, তাই না? হচ্ছে আপনি একটা ভালো অ্যামাউন্ট কিন্তু শহরের অংশের মানুষের কাছ থেকে পান। এটাও কিন্তু ডেমোগ্রাফিক অ্যানালাইসিস। আপনি স্টুডেন্ট হিসেবে চিন্তা করেন যে সে কীরকম আয় বিলং করে, কোথায় থাকে, তাই না? এগুলো কিন্তু অনেক বড় জিনিস। এই জন্য যে কোনো একটা বিজনেসে, শুধু ইকোনমিক্স না, যে কোনো একটা বিজনেসে ডেমোগ্রাফিক অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। আপনারা অনেক সময় সেলস অ্যান্ড এক্সিকিউটিভের লোকদেরকে দেখেন, সেলস অ্যান্ড এক্সিকিউটিভ, ওরা কিন্তু বিভিন্ন কাস্টমারকে একটা ডেমোগ্রাফিক ফর্মে অ্যানালাইসিস করে। ইভেন ব্যাংকও কাস্টমারকে অ্যানালাইসিস করার চেষ্টা করে। তারা বলে KYC, নো ইওর কাস্টমার। ওরা একটা ফর্মে লিখে দেয় KYC ফর্ম, আপনার মাসিক ইনকাম কত, আপনি টিক মার্ক দেন, আপনি কী পেশে আছেন, আপনি টিক মার্ক দেন। ওরা কিন্তু আপনাকে এক ধরনের অ্যানালাইসিস করে KYC বা নো ইওর কাস্টমার এই ফর্মের মাধ্যমে। হ্যাঁ, এটা একটা ডেমোগ্রাফিক অ্যানালাইসিস। এখন মাসিক আয়টা জানতে চায়, তাহলে আমাকে লোন সে কী পরিমাণ আমি তাকে দিব। আমি তাকে 1 কোটি টাকা লোন দিচ্ছি, তার মাসিক আয় 15,000 টাকা, আমি তো আমার লোন ফেরত পাবো না। সে আমাকে কী মর্টগেজ দিচ্ছে, সে আদার্স ইস্যুগুলো আমি ক্লিয়ার করবো, তাই না? ওটা কিন্তু এক ধরনের ব্যাংকের অ্যানালাইসিস কাস্টমারের উপর। আচ্ছা, তো সবসময় ডেমোগ্রাফিক অ্যানালাইসিসটা করবেন। এটা একটা পারফেক্ট অ্যানালাইসিস। এটা করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় বিলং করেন, আপনি কি ডেভেলপ কান্ট্রিজে আছেন, লেস ডেভেলপে আছেন, না কোথায় আছেন। এটার মধ্যে সবচেয়ে বড় ইকোনমিক একটা ক্রাইটেরিয়া হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা, আমরা অনেক সময় এই শব্দটা শুনি, তাই না? একটু অন্যরকম মনে হয় যে পার ক্যাপিটা। আমাদের কাছে মনে হয় কেন পার ক্যাপিটা, কেন ক্যাপিটাল নয়? আসলে পার ক্যাপিটা, এলটা হয় না। ক্যাপিটাল মানে মূলধন, আর এখানে ক্যাপিটাল মানে কি জানেন? ইকোনমিক্সের ভাষায় পার্সন, মানে মাথা পিছু আয়, হেড কাউন্ট করা হয়। যেমন পুরো দেশের মানুষের জনসংখ্যা 18 কোটি, আর মানুষের আয় এত হাজার ডলার, তাহলে ভাগ করলে আপনার মাথা পিছু আয় বের হয়ে যাবে। এই ক্লাসে যদি আপনি বলেন যে মাথা পিছু হাত খরচ কত, তাহলে সবার বাবা বা মা যে হাত খরচটা দেয় উপরে লিখে আপনাদের মাথার সংখ্যা দিয়ে ভাগ করলে মাথা পিছু হাত খরচের সংখ্যা বের হয়ে যাবে না? মাথা পিছু আয় তো গভর্নমেন্ট বলে, গভর্নমেন্ট অনেক কিছুই উপস্থাপন করে। আচ্ছা, হ্যাঁ মাথা পিছু লোনও আছে, আমাদের আয়ও বলা হয়, লোনও আছে। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে আনএমপ্লয়মেন্ট। হ্যাঁ, বেকারত্ব থাকে না একটা দেশে। ডেভেলপ কান্ট্রিজ না অনেক কিছু এফোর্ড করতে পারে, মানুষকে সে কাজে লাগাতে পারে, কিছু না হলে সে বসে বসে ভাতা দেয়, বেকার ভাতা, এই ভাতা সেই ভাতা। কিন্তু গরিব দেশকে এত ভাতা দিতে পারে? বয়স্ক ভাতায় অনেক সময় অনেক কিছু এফোর্ড করতে পারবেন না, ভাতাটার পরিমাণ, গরিব দেশ তো অনেক কম। আপনি চাইলে অনেক কিছুই এফোর্ড করতে পারবেন না, যেহেতু ভাতার পরিমাণ তুলনামূলক কম। যখন ভাতা দিবে না তখন একটা মানুষ তো চলতে পারবে না, তখন আনএমপ্লয়মেন্ট তাকে ভালো মতো ছুঁয়ে যাবে, তাই না? সে চলতেই পারবে না। তো এই সমস্ত দেশে, যে সমস্ত দেশ লিস্ট ডেভেলপ কান্ট্রিজ, টাকা নাই, পয়সা নাই, কর্মসংস্থানের সুযোগ নাই, সেখানে অন্ত্রপ্রিনিউরিয়াল ইয়েটা অনেক বেশি বাড়ানো উচিত। আত্মকর্মসংস্থান বলে না, এটাকে বৃদ্ধি করা উচিত। কিন্তু আনএমপ্লয়মেন্টটা সেখানে থাকবে। আবার আনএমপ্লয়মেন্টের অনেক ধরনের ধারা আছে, যেমন সিজনাল আনএমপ্লয়মেন্ট হয়, যেহেতু অ্যাগ্রো বিজনেস নির্ভর ইকোনমি, এগুলা এগ্রিকালচার বেস, সিজনাল আনএমপ্লয়মেন্ট হয়। ধান সারা বছরই একটা সময় সে অফ রাখতে বাধ্য হয়, নাহলে ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়, নাহলে এটার মৌসুম থাকে না, নাহলে ফলনটার নেচারটা ওরকম না যে এই মাসে সেটা ফল দিবে। এই জন্য অ্যাগ্রো বিজনেস সবসময় কিন্তু হয় না। ইভেন সে যদি মাছ চাষও করে, সবসময় একটা মাছের পোনা সে পাচ্ছে না,
যে মাছটা লাভজনক ইলিশ সেটা একটা নির্দিষ্ট সময় ধরা বন্ধ থাকে, আবার সে মাছটা ডিম দেয়, এখান থেকে আবার আসে। অ্যাগ্রো বিজনেসের নেচারটাই এরকম সিজনাল। তো যারা লেস ডেভেলপ কান্ট্রি এগ্রিকালচারাল বেস, ওরা এই সিজনাল একটা নেটওয়ার্কে পড়ে 6 মাস বেকার থাকে, 6 মাস কাজ করে। ঢাকা শহরে অনেক মানুষ দেখবেন যারা রিক্সা চালায়, গ্রামে যে কৃষিকাজ করে বা জোগালের কাজ করে, বা মাঠে অনেকে বলে না কামলা দেয়, বর্গা চাষি, এইরকম। কিন্তু তারা অন্য সময় অন্য পেশায় আসে। কিছু মানুষ আছে তাদের পেশার কোনো ঠিক নাই, তারা যেটা পায় সেটা, কখনো বাসের হেল্পারি, কখনো ড্রাইভারি, কখনো দিনমজুরের কাজ, যখন যেটা পাচ্ছে সে সেটা করছে। কিছু মানুষ আছে তার চয়েসে বেকার থাকে, মানে পার্টিকুলার ওই লেভেলের একটা ফিল্ডে কাজ না পেলে সে কাজ করে না। এই ধরনের বেকারগুলো আবার মোটামুটি চলতে পারে, এই জন্যই বেকার থাকে। সে যদি চলতে না পারতো তাহলে সে অন্য পেশায় ঢুকে যেত। আমাদের দেশে একটা সময় গার্মেন্টস ছিল না, অনেক মানুষ বাসা বাড়ির কাজ করতো, অনেক কষ্টকর, তাই না? বাসা বাড়ির কাজ করা, কাজ আর শেষ হয় না। গার্মেন্টসে খাটুনি আছে, কিন্তু একটা অফিসিয়াল নর্মসে কাজ করতে পারে। বাসায় কাজের চেয়ে গার্মেন্টসে কাজের সেফটি হাই, তাই না? বাসায় কাজের চেয়ে গার্মেন্টসের কাজের সেফটি হাই না, এবং অনেক সম্মানজনক না? একটা মানুষ আগে বলতো সে মানুষের বাসায় কাজ করে, এখন সে বলতেছে আমি অমুক গার্মেন্টসে কাজ করি ফোরম্যান হিসেবে বা ওয়ার্কার হিসেবে। তাহলে সে বেশি সেফটি লেভেলে আছে, সে ক্ষতির হাত থেকে বেঁচে যাচ্ছে, সম্মানজনক জীবিকা, তাই না? কিছু না কিছু কাজের তো সে সাপোর্ট তো সে পাচ্ছে। টাকা পয়সাও বাসায় কাজ করলে হয়তো 5,000 টাকা পেতো, এখন পাচ্ছে 10,000 টাকা বা 8,000 টাকা, তাই না? পরিশ্রম অনেক হচ্ছে, কিন্তু তার কাজের নেচারটা চেঞ্জ হচ্ছে। একটা জায়গা থেকে যখন ইকোনমিতে আরেকটা জায়গায় লেবার শিফট হয়ে যায়, প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ওই ইকোনমিতে যে লেবার কমে গেছে ওই লেবারের দামটা বেড়ে যায়। আপনি সহজে এখন কাজের বুয়া পাবেন না, কাজের লোকও পাবেন না, কারণ সবাই গার্মেন্টসকে টার্গেট করে একটা সেফ দিকে চলে যাচ্ছে। 5,000 টাকার চেয়ে 10-15,000 টাকা 12,000 টাকা চাকরি তার কাছে সম্মানজনক অ্যান্ড সেফ, এই জন্য সে কারো বাসায় কাজ করে না। এখন তাহলে যারা কাজের বাসায় কাজ করে তাদেরকে বেশি পারিশ্রমিক দিয়ে রাখতে হবে। আমার দেশে ধরে নেন ইউএসএতে সাদা চামড়ার মানুষজন কমে গেছে সংখ্যায়, জনসংখ্যা নাই, আবার ওরা এই কাজ করতে চাচ্ছে না। তখন আমি গরিব দেশগুলো থেকে লেবার নিয়ে যাব, দুবাইয়ে, ইউএইতে, বিভিন্ন জায়গায়, যারা ওখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করবে। কিন্তু আমার দেশের মানুষ তো এই কাজ করবে না দেখে আমি ওদেরকে টাকা দিলেও পাচ্ছি না, লেবার শর্টেজ। আরেকটা মজার বিষয় বলি, এগুলো শুধু লেবার দিয়ে চিন্তা করবেন না। কেন আইসিএবি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, সিএ প্রতি বছর বের করার হারটা অনেক কম রাখে? কারণ তারা জানে অনেক বেশি সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মার্কেটে বের হয়ে গেলে আমাদেরকে তো 50,000 টাকা স্টার্টিং স্যালারি দিয়ে কেউ আর রাখবে না। ভুড়ি ভুড়ি ছেলেমেয়ে যদি পাশ করে বের হয়ে যায়, এই পেশাটা আমরা ওইভাবে আর রিমিউনারেশনটা পাবো না। এই জন্য সংখ্যায় কম পাশ করানো, বা ভালো একটা ইনস্টিটিউট, ধরেন তার একটা ফ্যাসিলিটি আছে, তবুও সে অনেক বেশি সংখ্যায় স্টুডেন্টকে সিট দিচ্ছে না, কারণ সে চায় ওই ইনস্টিটিউটের স্ট্যান্ডার্ডটা মার্কেটে ঠিক থাকে। খুব কম সংখ্যক মানুষ বের হবে, তাদেরকে মানুষ লুফে নিবে, তাদেরকে মানুষ ভালো একটা পেমেন্ট দিবে, তাহলে পেশাটা ঠিক থাকবে, আর্নিংটা সুন্দর হবে। যদি আপনি অনেক মানুষকে ওই ফিল্ডে নামায় দেন, তখন দেখা যাবে যে একজনের এই টাকায় হচ্ছে না, আরেকজন ঠিকই কাজটা করে দিচ্ছে, সুতরাং প্রাইসটা কমে আসবে। আউটসোর্সিংয়ে এবং ডিজিটাল মার্কেটিংয়ে অনেকে আপওয়ার্ক, বিভিন্ন জায়গায় ওয়ার্ক ড্রপ করে না, ওয়ার্কের জন্য অ্যাপ্লাই করে না, ওরা বলে দেয় যে এই কাজটা করবা এত থেকে এত ডলারের মধ্যে। তখন দেশীয় কিছু ছেলেমেয়ে যারা নতুন আউটসোর্সিং শিখছে, মোটামুটি ভালোই পারবে, তারা বলে যে ঠিক আছে তুমি বলছো 100 থেকে 120 ডলার, আমি এটা 100 ডলারে করে দেব। তখন মার্কেটটা নষ্ট হয়ে যায়। খেয়াল করে দেখবেন, কারণ অনেক মানুষ এই ফিল্ডে চলে আসছে। এখন তোমাকে আমি 120 ডলার দিয়ে কেন এটা করাবো? 4টা বুয়েটের ছেলে, 4 জনের যেই পারফরমেন্সই হোক, বুয়েটের সিল তার গায়ে আছে, আপনার ছেলের জন্য বা ছোটো ভাইয়ের জন্য আপনি তাকে নিচ্ছেন। এখন যদি 4 জন আসে, আপনার হাতে একটা পাওয়ার থাকবে, কারণ আপনি একজনকে রিজেক্ট করে দিতে পারেন। কিন্তু পুরো মার্কেট ঘুরে আপনি একটা ছেলে পাইছেন ওখানে বুয়েটের, যাকেই আপনার চাই আপনার ছেলের সলিউশনগুলো করে দেওয়ার জন্য, তখন সে কিন্তু আর আপনার ছেলেকে 500 টাকায় পড়াবে না, কারণ সে জানে তার মার্কেট ডিমান্ড। বুঝতে পারলেন? সো এরকম শুধুমাত্র এগ্রিকালচারাল জব টব এগুলোতে না, পেশাতেও এরকম হয়। পেশা
অ্যাকচুরিয়াল সায়েন্স একটা সাবজেক্টের নাম। এখান থেকে যারা পাশ করে তারা ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংকের অনেক উঁচু পোস্টে চাকরি করতে পারে। বাংলাদেশে হাতে গোনা 3-4 জন হয়তো অ্যাকচুরিয়াল সায়েন্টিস্ট আছে, খুব অল্প। ভালো স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টিং, হাবিজাবি অনেক কিছুই তাদেরকে জানতে হয়। তো এদের মার্কেটটা ঠিক আছে, সহজে আপনি সেটা করতে পারবেন না, এফোর্ড করতে পারবেন না ওদেরকে। আমাদের দেশে আমাদের প্রতিটা সেগমেন্টে আমরা ব্যবসা করি। ব্যবসা যখনই লেবার এদিক সেদিক হয়ে যায়, আমাদের একটা ব্যবসা শুরু হয়ে যায়। এটা ঠিক না। একটা পেশার নির্ধারিত একটা মান থাকা উচিত যে আমি কী পয়সায় এই পেশাটায় সার্ভিস দিতে পারবো। কাউকে ব্ল্যাকমেল করার নাম কখনো ব্যবসা না। আমার চাহিদা ফিল্ডে অনেক হাই, আমার সমান্তরাল কোনো মানুষ নাই, আমি আনপ্যারালেল হয়ে গেছি দেখে আমি একটা জিনিসের ভালো দাম হাঁকিয়ে ঘুরে বেড়াবো, এটা ঠিক না। যেখানে যে ইকোনমিতে বায়ার ক্রেতার সংখ্যা অনেক বেশি কিন্তু বিক্রেতা বা সাপ্লাই সংখ্যা কম, সেখানে একটা হিডেন ব্ল্যাকমেল হয়ে যায়। কারণ আপনি তো আর কোনো পাচ্ছেন না যে এটা বিক্রি করবে। এখন ও বলে দিচ্ছে অনেকটা মনোপলি টাইপের, তুমি নিলে নাও, না নিলে নাই। এই জন্য এমন কিছু এখানে সেট করতে হবে যেটা গভর্নমেন্ট ইন্টারভেনশন থাকবে। সে চাইলেও বেশি টাকা মার্কেটের মানুষকে জুলুম করে আদায় করতে পারবে না। যেমন সিটিসেল 1999 সালে যখন বাংলাদেশে আসলো, তারা 1 লাখ টাকা 1.5 লাখ টাকায় সেট বিক্রি করছে। কী আহামরি সেট ছিল সেটা, যেখানে 5,000 টাকায় স্মার্টফোন পাওয়া যায় এখন। তখন তো কথা বলতে ছাদে উঠতে হতো, গাছে উঠতে হতো, রিম ছিল, সিমও ছিল না ওই অর্থে। সেট থেকে সিমটা আলাদাও করা যেত না। তারপর বাংলালিংক আসলো, আপনার জিপি, তারপর আদার্স কোম্পানিগুলো আসলো, ওয়ারিদ যেটা এয়ারটেল নামে আছে সেটা আসলো। কতদিন আগের কথা, আমার সিমটার বয়সই তো 20 বছর, 2004 সালে কেনা। আপনাদের অনেকের হয়তো জন্মই হয় নাই 2004 সালে। তো তখন কম্পারেটিভলি অনেক কম পয়সায় পাওয়া শুরু হয়েছিল। গ্রামীণ ফোনের মতো তো ব্ল্যাকমেল বা আপনার সিটিসেলের মতো এত দামে কেউ সেট কিনতো না। আস্তে আস্তে সেটের বা কথা বলার ইয়েটা কমে আসছিল। কেন জানেন? কারণ তখন অল্টারনেটিভ তৈরি হচ্ছিল। আমরা তখন সিটিসেল বা গ্রামীণ ফোনের কাছে এককভাবে আর ব্ল্যাকমেল হচ্ছিলাম না। 7 টাকা মিনিটে তারা 99 সালে কথা বলাতো। 7 টাকা মিনিট 99 সালে কত টাকা ছিল চিন্তা করেন। এখনই আপনাকে বলে আপনি রাজি হবেন না 7 টাকা মিনিটে কথা বলতে, কষ্ট হবে না অনেক? তো দেখেন, হ্যাঁ কথা বলতে চাইতো, দোকানে যে আবার ফোন মিস কল দিতেও টাকা লাগতো, আউটগোয়িংয়েও টাকা লাগতো, ইনকামিংয়েও টাকা লাগতো। আপনি কল রিসিভ করছেন তবুও দোকানদার আপনার থেকে টাকা নিত, তাই না? কত কষ্ট। মানুষজন যোগাযোগ করতে গেলে সে একটা ফোন চিনে না, ফোন চালাতে পারে না, এটার জন্য আরেকজনের উপর একটা নির্ভরশীলতা তৈরি হতো। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, এরকম অনেক কিছু হারিয়ে যাচ্ছে। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের সাথে সাথে মানুষের অ্যাওয়ারনেসটা বাড়তেছে। হ্যাঁ হ্যাঁ, না মোটরোলা বানাচ্ছে তো এখন নতুন করে, আবার তারা টেকনোলজিক্যাল আপগ্রেডেশন করছে। হ্যাঁ, তো দেখেন যদি কোথাও মার্কেট স্যাচুরেশন হয়ে যায় তাহলে সেই মার্কেটে আপনাকে কেউ সহজে ব্ল্যাকমেল করতে পারবে না। মার্কেট স্যাচুরেশন মানে হচ্ছে অনেক কোম্পানি অলরেডি ওই ফিল্ডে চলে আসবে। আপনি নতুন করে এখানে ইন করাটা টাফ ব্যবসা হিসেবে, কারণ অনেকেই এটা করছে। এখন নতুন করে বাংলাদেশে যদি কোনো ফোন কোম্পানি ঢুকতে চায় তাকে 10 বার ভাবতে হবে। কেন জানেন? কারণ সে জানে গ্রামীণ একটা লায়ন শেয়ার নিয়ে নিয়েছে, 15 কোটি অ্যাক্টিভ সিম আছে, বাংলালিংকের শেয়ার আছে, রবি শেয়ার আছে, এয়ারটেলের শেয়ার আছে, আরও দেশীয় টেলিটক আছে, টিএনটি আছে। আমি যদি এখানে আবার নিজেকে পুশ করতে চাই, ওই লেভেলের মার্কেটিং অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আমি করতে পারবো না। এদেরকে টেক্কা দেওয়া বা অন্য একটা কাস্টমারকে সরিয়ে নিয়ে আসা খুব কঠিন। খালি চেয়ারে বসা সহজ, একটা মানুষকে চেয়ার থেকে সরিয়ে নিয়ে ওখানে বসা কঠিন। এটা উচিত না, তাই না? বিজনেসে রাইভালরির কারণে হতে পারে। যাই হোক, তো আনএমপ্লয়মেন্ট এই দেশের একটা লেস ডেভেলপ কান্ট্রিজের একটা নেচার। মানুষ এখানে বেকারত্বের একটা করাল গ্রাসে কষ্ট পায়। এই জন্যই তো আমরা বলি ভিশিয়াস সাইকেলটা লেগেই থাকে। জেনারেল প্রপার্টি, দারিদ্রের দুষ্ট চক্রে সে কষাঘাতে সে
ঘুরতে থাকে। তারপর হচ্ছে ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস, টাকা নাই, পয়সা নাই, ইনভেস্টমেন্ট নাই, গ্রোথ নাই, দেশের অর্থনৈতিকভাবে যে সচ্ছলতা অর্জন করবে সেটা নাই, সবসময় একটা পশ্চাৎপদ ইকোনমি, ফ্রন্ট এসে যে দাঁড়াতে পারে না, সবসময় লোন নির্ভর, দেশের বাজেট কম, রিজার্ভ কম, এই দেশ ওই দেশের কাছ থেকে অর্থ লোন হিসেবে নিতে হয়, বিভিন্ন প্রজেক্ট একটা বাস্তবায়ন করতে গেলে নিজস্ব টাকা নাই, লোনটা নিতে হয় অন্য একটা জায়গা থেকে, তাহলে একটা ব্যাকওয়ার্ডনেস সবসময় থাকবে, অর্থ নাই, সে নতুন ইনভেস্টমেন্ট করতে পারে না। ল্যাক অফ এন্টারপ্রেনিউরিয়াল ইনিশিয়েটিভ, অত বেশি উদ্যোক্তা তৈরি হতে পারে না, ক্যাপিটাল নাই, সুতরাং সে ওরকম ইনিশিয়েটিভও নিতে পারে না। মানুষের যখন হাতে টাকা থাকে তখন সে সহসা একটা ইনিশিয়েটিভ নিতে পারে, কিন্তু যার টাকা নাই সে সহসা একটা ইনিশিয়েটিভ নিতে পারে না। আপনার আমার জন্য অনেক ক্ষেত্রে লাইফ যতটা টাফ, একই বয়সে থাকা মানুষজনের জন্য লাইফটা অনেক সহজ, কারণ তার যে অর্থবিত্ত আছে এটা আপনার বা আমার নাই। সুতরাং আপনি একটা বিবিএ পাস ফ্রেশ ছেলে হিসেবে চাইলে রেডিলি একটা বড় ইনভেস্টমেন্ট করতে গেলে 10 বার ভাববেন, কারণ আপনার কাছে তো ওই অর্থটা নাই। কোনো জায়গা থেকে লোন করবেন, বন্ধু থেকে নেবেন, তারপর আপনি ইনভেস্টমেন্টে ঢালবেন, কিন্তু অনেকের কাছে এটা কম্পারেটিভলি সোজা। যারা ডেভেলপ কান্ট্রিজে আছে মিনিমাম একটা সাপোর্ট, এবং গভর্নমেন্ট তাদেরকে অনেক সাপোর্ট দেয়। আপনি তো এশিয়ান কান্ট্রি বা ডেভেলপিং বা লেস ডেভেলপ কান্ট্রিজের রেডিলি এন্টারপ্রেনিউরিয়াল সাপোর্টটা ওরকম পাবেন না, খুব কম। ইনসাফিসিয়েন্ট ক্যাপিটাল, পর্যাপ্ত ক্যাপিটাল নাই কিন্তু সাফিসিয়েন্ট লেবার আছে, কারণ আমরা কিন্তু লেবার ইন্টেন্সিভ কান্ট্রি, কিন্তু পর্যাপ্ত ক্যাপিটাল নেই। ইনসাফিসিয়েন্ট ক্যাপিটাল মানে অপর্যাপ্ত ক্যাপিটাল বা মূলধন আছে, পর্যাপ্ত মূলধন এখানে নাই। যেহেতু পর্যাপ্ত মূলধন নাই, এই জন্য এন্টারপ্রেনিউরিয়াল ইনিশিয়েটিভটা হয় না, মানুষ টাকা পয়সা ইনভেস্ট করতে পারে না, তার কাছে অর্থ নাই, সুতরাং সে একটা সাফারিংয়ের মধ্যে দিয়ে সবসময় যায়। সো এটা ছিল আমাদের আজকের আলোচনা, ক্যারেক্টারিস্টিক্স অফ লেস ডেভেলপড কান্ট্রিজ। রেকর্ডটা থাকলো।